বিসিএস তো এখন মানে ধরেন হালের ক্রেজ, সবাই বিসিএস ক্যাডার হইতে চায়, তাই না? মানে আপনি দেখবেন যে যারা পড়াশোনা করতেছে বেশিরভাগ, সবাই না হলেও বেশিরভাগই বিসিএস ক্যাডার হইতে চায়। এখন আপনারা কি আসলে জানেন যে প্রতি বছর কতজন মানুষ, কতজন মানে তরুণ তরুণী বা শিক্ষার্থীরা যারা চাকরি প্রার্থীরা তারা বিসিএস পরীক্ষা দেয় এবং কতজন চান্স পায় এবং এটার অনুপাতটা কত? আমার কাছে আসলে একটা হিসাব আছে, আমি সেই হিসাবটা আপনাদেরকে জানাচ্ছি এবং আসলে আমি আমার যে বক্তব্য এই ভিডিওতে তুলে ধরবো, বিসিএস দেওয়া বা এটা কি আসলে আমার 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 নিজের বলতে আমার এক বন্ধুর অভিজ্ঞতাটাও আমি এই ভিডিওটা শেয়ার করবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আর পছন্দ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। যা হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রতি বছর বাংলাদেশে কতজন মানে চাকরি প্রার্থী বিসিএস পরীক্ষা দেয় জানেন? প্রায় 2.5 লাখ থেকে 3.5 লাখ এবং কখনো কখনো 3.5 লাখেরও উপরে চাকরি প্রার্থী বিসিএস পরীক্ষা দেয়। আর বিসিএস এ তাহলে বিসিএস ক্যাডার হয় কয়জন? 2 থেকে 2,500 জন, সর্বোচ্চ 3,000, 3,100, 200 জন। তাহলে মানে অনুপাতটা চিন্তা করেন। আমি আগে আপনাদেরকে জাস্ট ছোট একটা মানে পরিসংখ্যান, মানে 47তম আর 50তম বিসিএস এর পরিসংখ্যান আপনাদেরকে আমি তুলে ধরতেছি, আমার এখানে আছে। আমি জাস্ট একটু দেখে বলতেছি। 47তম বিসিএস এ আবেদন করছিল হচ্ছে 3,74,747 জন। আর 50তম বিসিএস এ আবেদন করছে 2,90,951 জন। তাহলে বুঝেন, 47তমতে 3,74,000 আর 50তমতে 2,90,000। আর তাহলে কতজন চান্স পাইছে? চান্স পাইছে হচ্ছে মানে মানে ক্যাডার নিয়োগ হয়েছে কতজন? 47তমতে নিয়োগ হয়েছে 3,400 জন, 3,487 জন। আর 50তমতে হয়েছে 2,100 জন। অর্থাৎ 47তম যেটাতে একটু বেশি ছিল পরীক্ষার্থী, 3,74,000, সেটাতে পাইছে হচ্ছে মাত্র 3,400 জন। আর 50তমতে পাইছে হচ্ছে, যেখানে আবেদন করছে 2,90,000, সেখানে পাইছে হচ্ছে মাত্র 2,000 জন, 2,100 জন। তাহলে অনুপাতটা বুঝেন? অনুপাতটা হচ্ছে 0.8, 7 কিংবা 8, মানে একজনও না, প্রতি 100 জনে একজনও বিসিএস পায় না। অনুপাতটা হচ্ছে 0.78। আপনি চিন্তা করে দেখেন যে মানে আপনি আপনার ক্লাসে যদি 100 জন শিক্ষার্থী থাকে, আপনাকে ক্লাসে ফার্স্ট হইতে হবে। মানে 100 জনে একজন, তা হলেও হবে না, মানে আপনি ফার্স্ট হইলেও হবে না, কারণ মানে সংখ্যাটা হচ্ছে 100 জনে 0.78। তার মানে হচ্ছে আপনি ফার্স্ট হইলেও হতে পারেন, আরেক ক্লাসে যে ফার্স্ট আছে তার সাথে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং তারপর আপনাকে হয়তো আপনি চান্স পাবেন। তাহলে এই অবস্থার মধ্যেও সবাই বিসিএস এর ঘোর, মানে কারো বিসিএস এর ঘোর কাটতেছে না। কেন বিসিএস মানুষ চাকরির পেছনে ছুটে? এটার আমি একটা ব্যাখ্যা বলি। আমার এক বন্ধু, যে তার স্বপ্ন ছিল হচ্ছে বিসিএস দেওয়ার। মানে আমি যেখানে পড়াশোনা মাস্টার্স শেষ করি, বাংলাদেশের মাস্টার্স বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ করি, এরপরে সুইডেনে চলে এসেছি, একটা স্কলারশিপ নিয়ে মাস্টার্স করেছি, এরপরে ইংল্যান্ডে পিএইচডি করেছি, এখন আমি বিদেশে এস্তোনিয়াতে একটা ছোট বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। তা আমার সবসময় স্বপ্ন ছিল আমি হচ্ছে উচ্চশিক্ষা নিবো, আমি জ্ঞান অর্জন করবো, বিদেশে যাব। এটা আমার স্বপ্ন, এক একজনের এক এক রকম স্বপ্ন থাকে। কিন্তু আমার ওই বন্ধুর স্বপ্ন ছিল সে বিসিএস ক্যাডারই হবে এবং সে বিসিএস ক্যাডার হওয়ার জন্য মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই পড়তো। এরপরে মানে পরীক্ষা দিচ্ছে, প্রথমবার হয় নাই, এরপরে সে কোচিং করছে 3, 4, 5 বছর, মানে 30 বছর পর্যন্ত সে 5, 6 বার পরীক্ষাই শুধু দিচ্ছে বিসিএস, কিন্তু তার বিসিএস হয় নাই। আমার এই বন্ধুর বিসিএস এর স্বপ্ন তাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে গেছে জানেন? সে একটা কোচিং সেন্টারে পড়ায় এখন। সে কোনো চাকরির জন্য আবেদন করে নাই, কারণ সে ফুল টাইম বিসিএস এর জন্য পড়ছে এবং এখন সে কোচিং সেন্টারে পড়ায়। এখন মনে হয় একটা নিজে একটা ছোট একটা কোচিং সেন্টারও সে দিচ্ছে। আমার বয়স 46 বছর, চিন্তা করেন। তাহলে আমি কোচিং সেন্টারে পড়ানোকে খারাপ বলতেছি না, একদমই না। আমি কোচিং সেন্টার দেওয়াকেও খারাপ বলতেছি না। আমি বুঝাইতে চাচ্ছি যে এইখানে সে তার স্বপ্ন ছিল বিসিএস দেওয়া এবং সে বিসিএস ছাড়া আর কোনো কিছু করবে না। এখন এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা তারা কেন দেখে জানেন? কারণ হচ্ছে সে মনে করে এটা হচ্ছে নিরাপদ জীবন। যারা বিসিএস দেয় তারা মনে করে এটা হচ্ছে নিরাপদ জীবন। এখানে এখানে মানে চাকরি কখনো যায় না, তারপরে পেনশন অনেক ভালো, মানে আরো অনেক সুযোগ সুবিধা তো আছে, ক্ষমতা আছে, ক্ষমতার ব্যবহার আছে। তো এই বিষয়গুলো এদের মধ্যে সবসময় কাজ করে এবং এই জন্য সবাই বিসিএস দিতে চায়। এবং বিসিএস এর যে এই যে একটা ক্রেজ, ডাক্তাররাও বিসিএস দিয়ে মানে ধরেন তারা ম্যাজিস্ট্রেট হতে চাচ্ছে, ইঞ্জিনিয়াররাও ম্যাজিস্ট্রেট হতে চাচ্ছে, পুলিশ হতে চাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে যে এখানে নিরাপদ জীবন আছে, ক্ষমতা ব্যবহার করতে পারবে। আজকেই নাকি যে 2 দিন আগে দেখলাম, হ্যাঁ 2 দিন আগে পত্রিকায় দেখলাম যে একজন নারী ম্যাজিস্ট্রেট, তিনি তাকে আপা বলাতে, আমি পত্রিকার খবরে দেখলাম, তাকে আপা বলাতে সে রেগে গেছে এবং রেগে গিয়ে সে, যে লোক তাকে আপা বলছে তাকে 50,000 টাকা জরিমানা করছে। মানে চিন্তা করে দেখেন, মানে সারাক্ষণ সার শুনবে, সবাই তাকে হুজুর হুজুর করবে। এইটার জন্য আসলে সবাই বিসিএস এর পেছনে
ছুটি, এটা আমাদের বাংলাদেশের একটা একটা কালচারে পরিণত হয়েছে মনে করে। অথচ চিন্তা করে দেখেন লাখ লাখ প্রতি বছর 2.5 লাখ 3 লাখ মানুষ দিচ্ছে, মাত্র 2,000 বা 2,500 ছেলে পেলে ক্যাডার হচ্ছে। তাহলে বাকিরা কি করতেছে? অন্যান্য চাকরি, সরকারি চাকরি বলেন, ব্যাংকের চাকরি বলেন, তো খুব বেশি না। একটা বেকার সমস্যা তো একটা অনেক বড় সমস্যা বাংলাদেশে। আমি যেটা বলি সেটা হইতেছে যে কি দেখেন, এই যে বিসিএস এর হাল বা ক্রেজ, এটা আসলে একটা অনেক বড় কারণ কি জানেন? এই যে মানে পত্রিকাগুলো দেখবেন যে বিসিএস এর ফার্স্ট সেকেন্ড হইলে খবর করে হচ্ছে অমুক ইউনিভার্সিটি বা অমুক সাবজেক্টে সে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে। তারপর তারা বড় বড় বিভিন্ন জায়গায় গিয়ে তারপর তারা হচ্ছে মানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেয়। এরা আসলে ইনফ্লুয়েন্সার হয়ে যায়। নানান সব ঘটনা আমরা বিগত 1 দশক 1.5 দশক ধরে দেখতেছি, এবং এদেরকে এক ধরনের আদর্শ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই আদর্শ হিসেবে উপস্থাপন করাটা এটা ভুল জায়গায় নিয়ে গেছে। এবং এর সাথে কোচিং সেন্টারগুলো, এই যে কোচিং সেন্টারগুলো যে বাণিজ্য করে ঢাকা শহরে, এখন ঢাকা শহর না পুরো বাংলাদেশে বিসিএস এর জন্য আপনি শত শত কোচিং সেন্টার পাবেন, মানে কোচিং সেন্টারে ভরে গেছে। এবং অনেক মানুষ কোচিং করে হচ্ছে এই বিসিএস এ চাকরি পাওয়ার জন্য। তাহলে কোচিং সেন্টারদের মানে এই যে একটা বাণিজ্য, সেই বাণিজ্য টিকা রাখার জন্য হলো বিসিএস কে ক্রেজ হিসেবে দেখাইতে হবে, না হলে হবে না। কারণ বিসিএস হচ্ছে অনেক বড় চাকরি। আমি একটা আপনাদেরকে শেষ একটা আমার উদাহরণ দিই। আমারই আরেক ফ্রেন্ড, আমার মানে স্কুল জীবনের ফ্রেন্ড, স্কুলের না, স্কুল জীবনের ফ্রেন্ড, সে স্কুল পাস করে নাই। স্কুল পাস করার আগেই, মানে স্কুল পাস বলতে বোঝাচ্ছি হচ্ছে মানে এসএসসি পাস করে নাই ঢাকা শহরে। কিন্তু আমি তো ঢাকা শহরে জন্ম হয়েছি, ঢাকা শহরে আমার বড়। সে ঢাকা শহরে যারা স্থানীয় তারা তো জানেনি, অনেকে পড়াশোনা করে না। সে কি করছে জানেন? সে ওই 14-15 বছর বয়সে, মানে 15-16 বছর বয়সে সে ওই পড়াশোনা ছেড়ে দিয়েছে, ম্যাট্রিক পরীক্ষা দেয় নাই। আর 17-18 বছর বয়সে সে মধ্যপ্রাচ্যে চলে গেছে। মধ্যপ্রাচ্যে গিয়ে সে যে কাজ টাজ করছে, তার এখন মধ্যপ্রাচ্যে 3-4টা দোকান, ঢাকা শহরে তার 2-3টা বাড়ি, অনেক দামি গাড়ি, মানে আমাদের চাইতেও তার অবস্থা অনেক ভালো। মানে বুঝেন যে আমার যে বন্ধু অনার্স মাস্টার্স পাস করে 16-17 বছর পড়াশোনা করে এরপরে আরো 5-6 বছর বিসিএস এর কোচিং করে, বিসিএস দেওয়ার কথা বলে সে এখন একটা কোচিং সেন্টারে পড়ায়, বা এখন মানে একটা ছোট কোচিং সেন্টার দিছে। আরেক বন্ধু যে পড়াশোনা করছে, সে তো অবশ্যই পড়াশোনা জানে, সে লিখতে পড়তে পারে, সে 9-10 পর্যন্ত পড়ছে, এরপর পড়াশোনা ছেড়ে দিছে। সে মধ্যপ্রাচ্যে গিয়ে কাজ টাজ করে এখন অনেক টাকার মালিক। মানে লোকজন তাকে, মানে বাংলাদেশে কি সমাজটাই তো এরকম না যে আসলে জ্ঞানীদের তেমন কোনো মূল্য নেই, মূল্য হচ্ছে টাকা আলাদা। এটা আসলে পুঁজিবাদী সমাজে হয়। তাকে তো আপনার সফল বলতে হবে, সে তো আসলে এক অর্থে সফল, আরেক অর্থে আপনি কিভাবে দিবেন সেটা তার আপনার ব্যাপার, সেটা আসলে ইন্টেলেকচুয়াল আলোচনা। কিন্তু সে এই অর্থে তো আপনাকে বলতেই হবে যে সে সফল। তাহলে বলেন যে মানে এই দুই বন্ধুর যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে কি এই যে বিসিএস এর ক্রেজ, এই থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ নাহলে যেটা হবে, তরুণ প্রজন্ম এবং এরা যখন বয়স বৃদ্ধ হয়, তারা হতাশার মধ্যে ভুগে। একটা সমাজটা চিন্তা করেন, তারা হতাশার মধ্যে ভুগে, আমি বিসিএস পাই নাই, তারা অন্য চাকরি করলেও ভাবে আমি বিসিএস ক্যাডার হই না, কারণ তাদের স্বপ্ন সেটা ছিল। সুতরাং এই যে ক্রেজ, এটা যদি আপনারা বন্ধ না করেন, সমাজে অস্থিরতা চলতেই থাকবে। এবং আমি তো সমাজ বিজ্ঞানের শিক্ষক, সমাজ নিয়ে আমার কথাবার্তা, আমি বলি সবসময়। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। আপনারা কি বলেন? আপনাদের কি মন্তব্য? এই ক্রেজ কি থাকা উচিত? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হবে।